আমরা রিটটা গতকালকে দাখিল করেছিলাম। এটা হলো সংবিধানের পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক এই বিষয়ে কোর্টের রুলসে আমরা রিটটা করেছিলাম, যাতে কোর্ট পূর্ণাঙ্গ শুনানি নিয়ে পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করতে পারেন। এটাই রিটের মূল উদ্দেশ্য। আর আপনারা জানবেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের অনেকগুলো বিষয়ের পরিবর্তন করে। তার মধ্যে একটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা, সেটা বাতিল করা হয় এবং সংবিধানে আরো অনেক কিছু উল্লেখযোগ্য সংশোধনী আনা হয়। সংবিধানের প্রস্তাবনায় সংশোধনী আনা হয়, সংবিধানের 8 ধারায় সংশোধনী আনা হয়, সংবিধানের তৃতীয়াংশ অসংশোধনযোগ্য করা হয়েছে। হ্যাঁ, এবং সংবিধানের 7 ধারায় 2টো অতিরিক্ত উপধারা যোগ করা হয়। এর মধ্যে একটি উপধারা ডক্টর মজুমদার যেরকম বলছিলেন, একটি উপধারার মাধ্যমে অনেকগুলো জিনিস পরবর্তী সংসদকে সংসদের সংশোধনের সাংবিধানিক ক্ষমতাকে খর্ব করা হয়। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। অর্থাৎ এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং আরো অনেকগুলো মৌলিক পরিবর্তন আনা হয় সংবিধানে। এর মধ্যে যেমন একটা উল্লেখযোগ্য হচ্ছে 7 ধারার পরিবর্তন, যার মাধ্যমে পরবর্তী সংসদগুলোর সংবিধান সংশোধন করার ক্ষমতাকে গুরুতরভাবে খর্ব করা হয় এবং এটা জনগণের যে সুপ্রিমেসি, জনগণের যে সর্বোচ্চ অধিকার রাষ্ট্রের ব্যাপারে, সেটাকে গুরুতরভাবে খর্ব করে। কারণ জনগণ সংবিধানের মাধ্যমে একটা সংসদ নির্বাচন করে এবং সেই সংসদ যদি জনগণের সেই ধরনের প্রতিনিধিত্ব পায়, তারা সংবিধানের সংশোধন করতে পারে। কিন্তু এখানে দেখা গেছে নবম সংসদ বলে দিচ্ছে যে এর পরবর্তীতে আর কোনো সংসদ অনেকগুলো ধারা আর কোনো সংশোধনী করতে পারবে না, যার ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা পুরনো ধ্যান ধারণার মধ্যে গণ্ডিবদ্ধ করার একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা সংবিধানের মূল কাঠামো, যে জনগণ সকল ক্ষমতার মালিক, সেই মূল কাঠামোর সাথে সম্পূর্ণ পরিপন্থী। এটা সম্পূর্ণভাবে বেআইনি, কারণ এটা আরেকটা জিনিস আপনারা জানেন, সংবিধানের একটা মৌলিক কাঠামো আছে এবং এই মৌলিক কাঠামোর অংশ হচ্ছে জনগণ সব ক্ষমতার উৎস, এবং মৌলিক কাঠামোর অংশ হচ্ছে সংসদের আইন করার ক্ষমতা আছে, সংসদের সংবিধান পরিবর্তনের ক্ষমতাও আছে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংসদ চাইলে সংবিধানও পরিবর্তন করতে পারে। কিন্তু এখন আজকে একটা সংসদ যদি বলে দেয় ভবিষ্যতে আর কোনো সংসদ সংবিধান পরিবর্তন করতে পারবে না, তাহলে আমরা কি করছি? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্ক্ষার জন্য সংবিধানের পরিবর্তনের প্রয়োজন হতে পারে, কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের পুরনো ধ্যান ধারণার মধ্যে গণ্ডিবদ্ধ করে দিচ্ছি, কারণ ভবিষ্যৎ সংসদ চাইলেও সংবিধান পরিবর্তন করতে পারবে না। এটা একটা দিক। তত্ত্বাবধায়ক সরকার, যেটাও আমি বলি যে একটা মূল কাঠামোর অংশ, কারণ অনেকগুলো সিদ্ধান্ত আছে আমাদের সুপ্রিম কোর্টের, আমাদের পাশের দেশের সুপ্রিম কোর্টের এবং বিভিন্ন দেশের সুপ্রিম কোর্টের, যে গণতন্ত্র সংবিধানের একটা মূল কাঠামো এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনও সংবিধানের একটা মূল কাঠামো। কাজে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে। কাজে আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগটা নষ্ট করে দিলেন এবং এইভাবে আপনি সংবিধানের মূল কাঠামোকে আঘাত করলেন। কাজে আমাদের মূল কথা ছিল যে পঞ্চদশ সংশোধনী বিভিন্নভাবে অসাংবিধানিক, কারণ এটা সংবিধানের বিভিন্ন ধারার সাথে পরিপন্থী, সংবিধানের মূল কাঠামোর সাথে পরিপন্থী। এবং আরো একটা বিষয় আপনারা জানেন যে ত্রয়োদশ সংশোধনীতে একটা মামলা হয়েছিল অ্যাপিলেট ডিভিশন, যেখানে বলেছিল পরবর্তী 2টো সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। কিন্তু সেই আদেশ, অ্যাপিলেট ডিভিশনের আদেশ অমান্য করে পঞ্চদশ সংশোধনী আনা হয়, কারণ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দশম এবং একাদশ সংসদের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার ব্যবস্থা বাতিল করা হয়। কাজে এটা অ্যাপিলেট ডিভিশনেরও একটা আদেশের পরিপন্থী। কাজে এই পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো আইনগত এবং সাংবিধানিক সমস্যা আছে। আমি আপনাদেরকে এই কথা বললাম, আরো অনেকগুলো বিষয় আছে
এবং আমরা যখন রুলের শুনানি করব এগুলো আমরা আদালতকে বলবো। কাজে আমরা এই জিনিসগুলো যেন কোর্ট দেখেন সেই জন্য আমরা একটা রুল চেয়েছি এবং কোর্ট আমাদেরকে একটা রুল দিয়েছে। এটা হলো আমার নিজের ব্যক্তিগত মতামত হচ্ছে, যদি পঞ্চম সংশোধনী সম্পূর্ণভাবে স্টে করে দেয়া হয় তাতে কোনো ধরনের সাংবিধানিক সমস্যা তৈরি হবে না বর্তমান কনটেক্সটে। পঞ্চদশ যদি পঞ্চদশ আমার অভিমত হচ্ছে একজন, আর আপনি জিজ্ঞেস করছিলেন কারা করেছেন, এটা ডক্টর বদিউল আলম মজুমদার একজন পিটিশনার, ডক্টর হাফিজ উদ্দিন খান, ডক্টর তুফাইল আহমেদ এবং আমাদের সাথে আরো দুজন ইয়াং তরুণ পিটিশনার আছেন যারা এই পঞ্চদশ সংশোধনীর কারণে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। কারণ তারা হয়তো দশম একাদশ নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ হলে ভোট দিতে পারতেন, কিন্তু যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেয়া হয় এবং কোনো নিরপেক্ষ নির্বাচন হয়নি, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। কাজে তারা দুজনও আমাদের সাথে, দুজন তরুণ ভোটার আমাদের সাথে পিটিশনার হিসাবে আছেন আর ওনারা আছেন।